বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে মন্তব্য হাসনাতের। আওয়ামী লীগ সমর্থনকারী যারা বিএনপি করতে পারবেন তা জানালেন আমির খসরু। ইশরাকের পক্ষে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের রাশেদ। আবারও মাঠে নামছে 7 কলেজ। অভয়নগর হাসপাতালে দুদকের অভিযানে ডিম, চিনি, মাছ সহ নানা গরমিল। ভারত পাকিস্তান নিয়ে নতুন পরিকল্পনায় পরমাণু শক্তিধর 2 দেশ। ফের বিসিবিতে দুদকের অভিযান। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আওয়ামী লীগের টাকায় বিএনপি সহ সব দলের রাজনৈতিক কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে তিনি সভাপতির বক্তব্যে এই কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। কুমিল্লায় অনেক উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। আওয়ামী লীগের কোনো সমর্থকরা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, একজন ভালো লোক আওয়ামী লীগের চিহ্নিত দোসর নন, হয়তো আওয়ামী লীগকে সমর্থন করেন, আমরা জানি না। তিনি কাকে ভোট দিয়েছেন তাও জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, কখনো রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেননি, বিএনপির কার্যক্রমকে প্রতিহিত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টা করেননি, এমন বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেননি, পারলে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের সদস্য করতে বাধা নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী গত 27 এপ্রিল নির্বাচন কমিশন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে, অথচ এখনও তার শপথের কোনো আয়োজন হয়নি। বরং স্থানীয় সরকার মন্ত্রণালয় গত 15 মে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়ে ইশরাকের দায়িত্ব গ্রহণে কোনো আইনি জটিলতা আছে কিনা সে বিষয়ে মতামত চেয়েছে। এ অবস্থায় ইশরাককে মেয়র পদে বসাতে বিক্ষোভ করছেন তার সমর্থক অনুসারীরা। এবার ইশরাকের পক্ষে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইশরাকের থাকার কথা জানান তিনি। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যেন আন্দোলনের নগরী হয়ে উঠছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের 9 মাস পেরিয়ে গেছে, এখনও প্রায় প্রতিদিন বিভিন্ন দাবি দেওয়া সহ রাজপথে নামতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী গোষ্ঠীকে, বিশেষ করে শিক্ষার্থীদের। এবার নিজেদের 5 দফা দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দিলেন ঢাকার 7 কলেজের শিক্ষার্থীরা। মূলত এই 7 কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেওয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগ সহ 5 দফা দাবি না মানলে আগামী 19 মে থেকে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা এসেছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মংলায় বাংলাদেশ কোস্টগার্ড বেইসে নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জসিমউদ্দিন খান সহ নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের কর্মকর্তারা। যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সহ একটি টিম হাসপাতালেও অভিযান পরিচালনা করেন। এই নিয়ে দেখুন একটি প্রতিবেদন। যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সম্মিলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সহ একটি টিম হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এ সময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি তালিকা অনুযায়ী কম খাবার সরবরাহ করা, অ্যাম্বুলেন্স থেকে বেশি ভাড়া আদায় করা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একজন চিকিৎসক অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুদক কমিশনারকে অবগত করবেন বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশনা মোতাবেক আজকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের একটা অভিযান ছিল। এখানে বিভিন্ন রকমের অনিয়ম, রোগীদের হয়রানি, তাদের খাবার দাবার এবং হচ্ছে যে রান্নাঘরের সমস্যা, এইসব বিষয়গুলো নিয়ে অভিযোগ ছিল। আমরা সরজমিনে গিয়ে আমরা ছদ্মবেশে প্রথমে বিভিন্ন ডাক্তারদের চেম্বারগুলো আমরা দেখেছি, আমরা রুগীদের সঙ্গে কথা বলেছি। রুগীদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি অনেক রুগী বলেছেন যে তারা 3-4 দিন ভর্তি হলে পারেও তারা প্রথম 2 দিন তাদের খাবার দেওয়া হয়নি। যশোর ইনস্টিটিউটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের বি সরকার মেমোরিয়াল হলে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউট সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম লিটু ও অ্যাডভোকেট ইসাক সহ পরিচালনা পর্ষদ ও ইনস্টিটিউট সদস্যবৃন্দ। আজ শনিবার দুপুরে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের সামনে 3টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় 3টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে 13,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন। জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে সৌরচালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে। যশোর সদর উপজেলার 5টি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই পাম্পের উদ্বোধন করা হয়। আজ শনিবার সকালে সদরের কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর ফিতা কেটে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক প্রতাপ মণ্ডল। এবার খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং তৃতীয় বিভাগ বাছাইয়ের অস্বচ্ছতার অভিযোগে ফের অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার দুপুর 1টার দিকে এই অভিযান শুরু হয়। দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযান পরিচালনা করেন সংস্থার সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি দল। এর আগে 16 এপ্রিল মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় 19 কোটি টাকার অনিয়মের অভিযোগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে অভিযান চালায় দুদক। সে সময় অভিযোগ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। পরবর্তীতে দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করলেও বড় ধরনের কোনো সংঘাতে জড়ায়নি। তবে দিল্লি ও ইসলামাবাদের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। শনিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি, সংলাপ নিশ্চিত করতে এবং পাকিস্তান ও ভারতের মধ্যে কিভাবে আস্থা তৈরি করা যায় সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাব। তিনি বলেন, ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ফলে পাকিস্তানের পানি সরবরাহে বাধা সৃষ্টি হতে পারে। আমরা সকল পক্ষকে তাদের চুক্তির বাধ্যবাধকতা পূরণের জন্য অনুরোধ করব। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। শুধুমাত্র ভিডিও ভাইরাল করা বা ফলোয়ার বাড়ানোর জন্য কত কিনা করছে ইউটিউবাররা। অনেকেই বিপজ্জনক রাস্তায় হেঁটে মানুষের বিপদের আশঙ্কা বাড়িয়ে তুলছেন। সেরকমই একটি ঘটনা লক্ষ্য করা গেল উত্তরপ্রদেশের কানপুরে। জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হাইস্ট দেখেছেন অনেকেই। সেখানে একটি দৃশ্যে আকাশ থেকে টাকা ছড়ানোর দৃশ্য দেখানো হয়েছিল। খানিকটা সেরকমই করার চেষ্টা করেন কানপুরের এক ইউটিউবার। তিনি একটি ফ্লাইওভারের উপরে উঠে সারি সারি নোট ছড়াতে শুরু করেন। জানা গেছে জায়েদ হিন্দুস্তানি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে ওই ইউটিউবারের। তবে এই নোট বৃষ্টির কারণ কি? ওই ইউটিউবার জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিন এইভাবে পালন করতে চেয়েছিলেন তিনি। সেই কারণে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা তোলেন। এরপরে সেইগুলো ফ্লাইওভারের উপরে এসে ছড়িয়ে দিতে শুরু করেন। পরে সেটার ভিডিও করা হয়। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।